ইরানের অভ্যন্তরে একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে দাবি করেছে পেন্টাগন এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৮ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে ওয়াশিংটন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। It's going that direction just in case. We have a big flotilla going in that direction. গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর আর্মাডা যাচ্ছে যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। তার এমন মন্তব্যের পরই ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে গত ৮ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরই তেহরান পাল্টা দাবি করে তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট বড় যে কোনো হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের আঙুল এখন বন্দুকের ট্রিগারে রয়েছে, যে কোনো ধরনের হামলার বিধ্বংসী জবাব দেওয়া হবে। এদিকে ইরানের রাজধানী তেহরানে নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ট্রাম্পের হুঁশিয়ারির পরে প্রশাসনের একাংশের আশঙ্কা যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, সে কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ আপাতত স্মিত। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে আন্দোলনে সমর্থনের অভিযোগ উঠেছে। তাদের ব্যবসায়িক সম্পদ জব্দ করা হয়েছে এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলার মুখোমুখি করা হচ্ছে। কর্তৃপক্ষ আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হলো। বিশ্লেষকরা মনে করছেন যে অসন্তোষ থেকে এই অস্থিরতার জন্ম, তার মূল কারণগুলো এখনও রয়ে গেছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে মুদ্রার দরপতনকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই সরকার পতনের দাবিতে দেশজুড়ে আন্দোলনে রূপ নেয়। আসলে অর্থনৈতিক সংকটই এই অস্থিরতার প্রধান কারণ। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ইরানি রিয়ালের মান ব্যাপকভাবে কমেছে, তেলের আয়ও সংকুচিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৪১% উপরে পৌঁছায়। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘস্থায়ী পানির সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এদিকে নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ছাড়া তেহরানের সামনে বিকল্প কম। তবে এর জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের মূল পররাষ্ট্রনীতিগত স্তম্ভ, পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সহায়তা, এই ৩ বিষয়ে ছাড় দিতে হতে পারে। তবে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ভেঙে দেওয়ার দাবি জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। উপসাগরীয় দেশগুলোর চাপে ট্রাম্প সামরিক হুমকির ভাষা কিছুটা নরম করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রয়েছে, যা চাপ সৃষ্টির কৌশল বলেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের রূপান্তর এরই মধ্যে শুরু হয়েছে। ধর্মীয় নেতৃত্বের জায়গায় ধীরে ধীরে সামরিক প্রভাব বাড়ছে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষমতা ও প্রভাবের বিস্তার লক্ষণীয়। তাদের মতে খামেনির মৃত্যু বা ক্ষমতাচ্যুতির পর ইরান আর আগের মতো থাকবে না। পরিবর্তনটি গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন নাকি নিরাপত্তা কাঠামোর ভেতর দিয়েই নতুন রূপে আত্মপ্রকাশ, তা এখনও অনিশ্চিত। তবে পরিবর্তন যে অবশ্যম্ভাবী, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে ঐক্যমত রয়েছে। শারমিন স্বপ্না, ৭১। ভেনেজুয়েলার পর এবার কিউবার উপর চড়াই হচ্ছে যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে দেশটির তেল আমদানি বন্ধে মার্কিন প্রশাসন নৌপথ অবরোধের কথা ভাবছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, কিউবার উপর তেল আমদানিতে এবার পূর্ণ অবরোধ আরোপের বিষয়টি বিবেচনায় নিচ্ছে হোয়াইট হাউস। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিবেদনের তথ্য মতে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং সেই তেল পুনরায় বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারানোর মতো ঘটনা ইতোমধ্যে কিউবার অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে কিউবায় তেল পাঠানো অব্যাহত রাখবে কিনা তা পর্যালোচনা করছে মেক্সিকো সরকার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একথা জানিয়েছে রয়টার্স। সিরিয়ায় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও 15 দিনের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরলেও সংকট পুরোপুরি কাটেনি। তবে প্রশ্ন উঠেছে, কুর্দিদের সাথে কি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো যুক্তরাষ্ট্র, নাকি সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের অবসান এবার সত্যিই হবে? বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। এক দশকেরও বেশি সময় ধরে এসডিএফ যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিল। মূলত ইসলামিক স্টেট আইএস বিরোধী যুদ্ধে তাদের এই মিত্রতা আরও বেশি স্পষ্ট হয়। কিন্তু এখন ওয়াশিংটন যেন ধীরে ধীরে সরে যাচ্ছে এসডিএফ থেকে। 20 জানুয়ারি সিরিয়া সরকার এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই চুক্তির ফলে পূর্ব সিরিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ ফিরে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। এসডিএফ যোদ্ধাদের সিরিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা উঠেছে। তবে কি উত্তর পূর্ব সিরিয়ায় প্রায় 14 বছর ধরে চলা কুর্দি স্বায়ত্তশাসনের শেষ হয়েছে? 2015 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত হওয়ার পর এসডিএফ নিজেকে দেখেছে ওয়াশিংটনের সুরক্ষিত মিত্র হিসেবে। কিন্তু গত নভেম্বরে পাল্টে যায় হিসেব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আহমেদ আল শারার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয় সিরিয়া। ফলে এসডিএফ এর কৌশলগত গুরুত্ব কমে যায়। আর এটাকে বিশ্বাসঘাতকতা বলেই দেখছেন কুর্দিরা। এসডিএফ কমান্ডার মজলুম আবদির অভিযোগ, কুর্দি অধ্যুষিত অঞ্চল নিজেদের শাসনের যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, ওয়াশিংটন এখন সেখান থেকে সরে এসেছে। এই পিছু হটা নতুন নয়। 2018 সালে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের। 2019 সালে সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে এসডিএফ এর অবস্থানে হামলা চালায় তুরস্ক। সেই সময় পেন্টাগনের বাধায় ট্রাম্প থামলেও এবার বাধা অনেক কম। আসাদ ক্ষমতাচ্যুত, সিরিয়ায় রাশিয়ার প্রভাব কম। এসডিএফকে ছেড়ে দিলেও যুক্তরাষ্ট্রের বড় ক্ষতির আশঙ্কা নেই। বরং ওয়াশিংটনের কাছে একজন রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতিনিধি আহমেদ আল শারা একটি অরাষ্ট্রীয় বাহিনীর চেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে কুর্দিদের কাছে এটি শুধু বর্তমানের ঘটনা নয়, এটি ইতিহাসের আরেকটি অধ্যায়। 1975 সালে ইরাকি কুর্দিদের পরিত্যাগ, 1991 সালে বিদ্রোহে সহায়তা না করা, 2017 সালে কিরকুক হারানোর সময় নীরবতা, বিশ্বাসঘাতকতার তালিকা দীর্ঘ। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখন কাকে বিক্রি করে দেবে কেউ জানে না। সিরিয়ার কুর্দিরা এখন সেই কথার অর্থ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। চারদিকে শত্রু রাষ্ট্রে ঘেরা কুর্দিদের সামনে বিকল্প সবসময়ই কম। তাই বাইরের শক্তির উপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ হলেও প্রায় অনিবার্য। এই অধ্যায়ের হয়তো শেষ, কিন্তু ইতিহাস বলছে স্বার্থের প্রয়োজনে কুর্দিরা আবারও প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আরাফাত ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। 37 বছর বয়সী অ্যালেক্স পেট্রি নামের এক ব্যক্তির গুলিতে নিহত হওয়ার ঘটনার পর শহরের রাস্তায় নেমেছে ক্ষুব্ধ শত শত জনতা। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান ঘিরে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। জানুয়ারি মাসে অভিবাসন আইন প্রয়োগের সময় অন্তত 5টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের নারী রেনে গুডের মৃত্যুও রয়েছে। এছাড়া এই মাসে ফেডারেল বাহিনীর হেফাজতে অন্তত 6 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে ব্যাপকভাবে তৎপরতা বাড়িয়েছে। 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন সংস্থাগুলোর জন্য $170 বিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। এই মাসে মিনিয়াপোলিসে
ট্রাম্প প্রশাসনের অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে প্রায় ৩,০০০ ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্মরণকালে সবচেয়ে বড় তুষার ঝড় শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ২/৩ রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ঝড়। প্রবল ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। শনিবার থেকে নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, মিসিসিপি, টেনেসি, পেনসিলভেনিয়া এবং ওয়াশিংটন ডিসি সহ ২৪টি রাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। পাশাপাশি এই অঙ্গরাজ্যগুলোতে তুষার ঝড় চলছে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে ১০,০০০-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। পাশাপাশি ঝড়ের কারণে প্রায় ১০ লাখের মতো গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। মধ্য আটলান্টিক অঞ্চলে এখনো বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়নি। স্থানীয় সময় রবিবার ঝড়টি ওই অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। তুষার ঝড়ের কারণে সোমবার ওয়াশিংটন ডিসি অঞ্চলে ফেডারেল সরকারের সব দপ্তর বন্ধ থাকবে। গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে তারা এই আহ্বান জানান বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, নেতানিয়াহু, উইটকফ ও কুশনারের মধ্যে বৈঠকটি ইতিবাচক হয়েছে। সেই সাথে উইটকফ ইসরায়েলের ওপর চাপ দেন যে হামাসের হাতে আটক শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত আসার আগেই যেন রাফা ক্রসিং খুলে দেওয়া হয়। ওই কর্মকর্তা জানান, বৈঠকে উইটকফ গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় তুরস্কের ভূমিকা থাকার সম্ভাবনাও উত্থাপন করেন। ইসরায়েলি গণমাধ্যমের এসব প্রতিবেদন সম্পর্কে নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শোস বেদ্রেসিয়ান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তীব্র ঝড়ো বাতাসে ট্রান্সমিশনের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রিনল্যান্ডের রাজধানী নুক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে শহরের হাজারো বাসিন্দাকে প্রচণ্ড শীতের ভেতর বিদ্যুৎহীন রাত কাটাতে হয়। এছাড়া অনেক এলাকায় পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ইন্টারনেট সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা জানায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাজধানী হঠাৎ করে নুক শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ চলে যায়। নুকের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নুকিস সিওফিট জানায়, রাজধানীর দক্ষিণ পূর্বে অবস্থিত বুক জেফোর্ট ড্রাইভ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে রবিবার ভোর 4:30টায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের মাত্র 3 দিন আগে গ্রিনল্যান্ডের সরকার নাগরিকদের যে কোনো সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। তাতে 5 দিনের খাদ্য ও পানীয় জল মজুত রাখার পরামর্শ দেওয়া হয়। মিত্র দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রবিবার লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। চলতি সপ্তাহে রাশিয়া 1,700-র বেশি ড্রোন, 1,380-র বেশি বিমান হামলা এবং 69টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার এই ধরনের হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, মূলত এ কারণেই প্রতিদিনই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।